আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 17 পরিসংখ্যান টাইপ ভিত্তিক এমসিকিউ সমাধান করব। এখানে 5টি টাইপের মধ্যে সম্পূর্ণ অধ্যায়টি সমাধান করে দেখানো হয়েছে। দেখা যায় প্রত্যেক বছর এই অধ্যায় থেকে এসএসসি বা দাখিল এবং নবম দশম শ্রেণীর যে কোনো পরীক্ষায় এই অধ্যায় থেকে 3 থেকে 4টি এমসিকিউ আসে। টাইপ 1 অর্থাৎ আমরা জানি টাইপ মানে নিয়ম 1 অর্থাৎ 5টি নিয়মের মধ্যে অধ্যায়টি সম্পূর্ণ করে দেখানো হয়েছে। নিয়ম 1, নিচের কোনটি নিম্নের জন্য ক্রমযোজিত গণসংখ্যার সারণী প্রয়োজন? নিচের কোনটি নিম্নের জন্য ক্রমযোজিত গণসংখ্যার সারণী প্রয়োজন? আমরা জানি পরিসংখ্যান অধ্যায়ের মধ্যে মধ্যক এবং অজীব রেখার ক্ষেত্রে শুধু আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা লাগে, আর বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে লাগে না। শুধু কি ক্রমযোজিত গণসংখ্যা কোন ক্ষেত্রে লাগে? মধ্যক এবং অজীব রেখার ক্ষেত্রে। তাহলে কি নিচের কোনটি নিম্নের জন্য ক্রমযোজিত গণসংখ্যার সারণীর প্রয়োজন? মধ্যক আর প্রচুরক। মধ্যক আর অজীব রেখা। মধ্যক আর অজীব রেখার ক্ষেত্রে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণী প্রয়োজন। গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে পরিসর প্রয়োজন। আমার পরিসর ছাড়া সারণী কখনো তৈরি করতে পারবো না। তাহলে কি গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? পরিসর। পরিসরের উপর নির্ভর করে কতটা ঘর হবে। নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? জনসংখ্যা। নিচের বিচ্ছিন্ন মানে এলোমেলো, অর্থাৎ যেখানে কোনো উল্লেখ করা থাকে না, নির্দিষ্ট করে উল্লেখ করা থাকে না জনসংখ্যা কতজন, এখানে কতজন জনসংখ্যা আছে এবং তার নাম কি। এখানে যদি নির্দিষ্ট করে নাম দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। আর এখানে যেহেতু এখানে উল্লেখ করা নাই নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ, জনসংখ্যা কতজন সেটা উল্লেখ করা এখানে নাই, তাহলে কি উত্তর হবে জনসংখ্যা। আয়তল অঙ্গনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হবে? আয়তল অঙ্গনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হবে? আমরা জানি আয়তল অঙ্গনের জন্য আমাদের গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে। আমাদের প্রয়োজন হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমাদের বের করতে হয়। তাহলে কি আয়তল অঙ্গনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হবে? অবিচ্ছিন্ন। আর অজীব রেখা লেখচিত্র আঁকতে হলে ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয়? অজীব রেখা, আমরা জানি অজীব রেখার জন্য আমাদের কি বের করতে হয়? অজীব রেখার ক্ষেত্রে আমাদের শ্রেণীব্যাপ্তিতে দেওয়া থাকে এবং গণসংখ্যা দেওয়া থাকে, ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হয়। তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয়? ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা এবং এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানে উচ্চসীমা। এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানে উচ্চসীমা অজীব রেখার ক্ষেত্রে এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরা হয়। তাহলে কি অজীব রেখা লেখচিত্র আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয়? ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখা অঙ্গনের এক্স অক্ষ বরাবর কোনটি ধরা হয়? আর এক্স অক্ষ ধরা হয় শ্রেণী ব্যবধানের উচ্চসীমা। আর শ্রেণী ব্যবধানের উচ্চসীমা এবং কি ওয়াই অক্ষ ধরা হয় ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমাদের নিয়ম 2। নিয়ম 2-এ উপাত্তের সর্বোচ্চ মান, যদি উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া থাকে কত? উপাত্তের সর্বোচ্চ মান 57, পরিসর 36। তাহলে উপাত্তের সর্বোচ্চ মান 57, পরিসর 36 হলে উপাত্তের সর্বনিম্ন মান কত? তাহলে সর্বোচ্চ মান আর পরিসর দেওয়া আছে, সর্বোচ্চ মান 57, পরিসর 37 হলে উপাত্তের সর্বনিম্ন মান কত? তাহলে আমরা কিভাবে বের করব? এর সূত্র একটা আছে, যদি সর্বোচ্চ মান এবং পরিসর দেওয়া থাকে তার একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে আমরা বের করবো যে কোনো অঙ্কর মধ্যে। যদি এই দুটো মান দেওয়া থাকে সর্বনিম্ন মান চাই, তাহলে সূত্রটা কি? তাহলে সূত্রটা ব্যাখ্যা, তাহলে কি সর্বোচ্চ মান মাইনাস পরিসর যোগ 1। সর্বোচ্চ মান মাইনাস পরিসর যোগ 1। সর্বোচ্চ মান দেওয়া ছিল 57 মাইনাস আর পরিসর দেওয়া ছিল 37 যোগ 1। তাহলে 57 থেকে 37 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে? 20 প্লাস 1। তাহলে 20 আর 1 কত হয়? 21। তাহলে উত্তর হবে 21। কোনো অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 90। সর্বোচ্চ মান কত? 90। কোনো অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 90 এবং সর্বনিম্ন মান 35। সর্বনিম্ন মান 35 হলে শ্রেণীর ব্যবধান 5 হলে শ্রেণীর সংখ্যা কত?
তাহলে সূত্র হবে কি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। সর্বোচ্চ মান কত, 90, মাইনাস সর্বনিম্ন মান 35 এবং শ্রেণী ব্যবধান কত, 5। শ্রেণী ব্যবধান পরে গিয়ে করি, আমি বিয়োগ করি নিই। 90 সাথে 35 বিয়োগ করলে হয় 55 যোগ 1, তাহলে 55 আর 1 56, তাহলে শ্রেণীর ব্যবধান কত, 5। তাহলে 5-এর সাথে 56 বিয়োগ করলে কত আসে, এখানে আছে 11.2 বা 12। আমরা জানি দশমিকের পর কোনো যদি সংখ্যা থাকে, অর্থাৎ দশমিকের পর 1 থেকে 9 পর্যন্ত এই 9টি সংখ্যার মধ্যে যে কোনো একটি যদি সংখ্যা থাকে তার সামনের সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তাহলে এখানে আছে কি 11.2, অর্থাৎ 1 থেকে 9-এর মধ্যে সংখ্যাটা 2 কিন্তু। তাহলে কি 11, আমরা জানি 11 দশমিকের পর যদি কোনো সংখ্যা থাকলে 12, 12-র পরে কোনো সংখ্যা দশমিকে 12-র পর যদি দশমিক থাকে তারপর কোনো সংখ্যা থাকে তাহলে হবে 13, 9-এর পর দশমিক থাকে তারপর যদি কোনো সংখ্যা থাকে তাহলে হবে সংখ্যাটা 10। তাহলে এখানে আছে 11.2 বা 12। এবার পরিসর, এখানে পরিসর 110, পরিসর 110 এবং শ্রেণীর সংখ্যা 10 হলে শ্রেণী ব্যবধান কত। যদি পরিসর দেওয়া থাকে এবং শ্রেণীর সংখ্যা দেওয়া থাকে তাহলে কি শ্রেণী ব্যবধানটা কত, তাহলে কিভাবে আমরা বের করব, তার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীর সংখ্যা। পরিসর দেওয়া আছে 110 ভাগ শ্রেণীর সংখ্যা 10, তাহলে 10-এর সাথে 110 ভাগ করলে আসে 11। 4 নম্বর, 4 নম্বর অঙ্ক কি, কতগুলি উপাত্তের সর্বোচ্চ মান, কতগুলি উপাত্তের সর্বোচ্চ মান 91 এবং সর্বনিম্ন মান 36 এবং শ্রেণীর সংখ্যা 4 হলে, শ্রেণীর সংখ্যা 8 হলে শ্রেণীর ব্যবধান কত। তাহলে কতগুলো উপাত্তের সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং শ্রেণীর সংখ্যা, অর্থাৎ এই অঙ্কটা প্রায় 2 নম্বরের মতো। 2 নম্বরে ছিল শ্রেণীর ব্যবধান, এখানে আছে শ্রেণীর সংখ্যা। তাহলে কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1, তাহলে সর্বোচ্চ মান 91 মাইনাস সর্বনিম্ন মান 36 আর যোগ 1। 36, 91 থেকে যদি 36 বাদ দেয় তাহলে আসে 55 যোগ 1, তাহলে 55 আর 56। এখানে শ্রেণীর সংখ্যা কত, 8, তাহলে 8-এর সাথে যদি আমরা 56 ভাগ করি তাহলে আসে 7, তাহলে উত্তর 7। পরীক্ষার মধ্যে এই নিয়মে আমরা যদি টাইপ ভিত্তিক এই নিয়মগুলো ভালোভাবে সমাধান করতে পারি, যে কোনো পরীক্ষার মধ্যে আমরা কি সুন্দরভাবে সমাধান করতে পারবো। অর্থাৎ এখানে নিয়মগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সুন্দরভাবে সমাধান করতে পারবো। এখানে শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া থাকবে, পরীক্ষার মধ্যে কি সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া থাকবে। আমরা যদি জানি সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, শ্রেণীর সংখ্যা দেওয়া থাকে, এই সূত্র ব্যবহার করব। আবার পরিসর যদি দেওয়া থাকে, শ্রেণীর সংখ্যা দেওয়া থাকে, তাহলে এই সূত্র ব্যবহার করব। পরিসর থাকতে পারে 100, শ্রেণীর সংখ্যা থাকতে পারে 10, নিয়ম একই থাকবে। তাহলে কি 100 থাকে, তখন আমরা কি করব, যদি 5 থেকে শ্রেণীর সংখ্যা 5 দিয়ে ভাগ, যত থাকবে অত দিয়ে ভাগ, আর শ্রেণীর সংখ্যা যত থাকবে পরিসরের জায়গা মান বসাবো, মান বসে ক্যালকুলেশন করলে আমরা সুন্দরভাবে সমাধান করতে পারব। এখন আমরা যাব নিয়ম 3। এখানে দেওয়া আছে নিয়ম 3-এর মধ্যে দেওয়া আছে কি 1 থেকে 29 পর্যন্ত, 1 থেকে 29 পর্যন্ত মৌলিক সংখ্যা কত। 1 থেকে কত পর্যন্ত, 29 পর্যন্ত। 1 থেকে 29 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত। মৌলিক সংখ্যা আমরা কিভাবে বের করব, প্রথমে আগে মৌলিক সংখ্যা বের করব, তারপর আমরা গড় বের করব। তাহলে মৌলিক সংখ্যা 1 থেকে 29 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, আমরা জানি 1 থেকে 29 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো 2 থেকে শুরু হয়। কত থেকে শুরু হয়, 1, আমরা জানি মৌলিক সংখ্যা 9, 2 থেকে মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যার সংখ্যা একটা আছে। আমরা জানি যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ ওই সংখ্যাটা শুধু 1 এবং ওই সংখ্যা, যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব শুধু ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এবং অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমরা জানি 2 থেকে মৌলিক সংখ্যা, অর্থাৎ যদি লিখি 2 ভাগ 2, তাহলে আমাদের 2 দিয়ে যায়, তাহলে 1 আসে, 1 মৌলিক সংখ্যা। আবার যদি আমরা লিখি 2 ভাগ 1, তাহলে আমাদের ওই 2 আসে। আমাদের নিয়ম ছিল কি 2, আমাদের নিয়ম ছিল কি 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপর আমরা দেখব 3 দিয়ে, দেখব 3 দিয়ে যায় নাকি, তাহলে 3 ভাগ 1, হ্যাঁ 3 দিয়ে যায়। তারপর লিখব 3 ভাগ 3, 3 দিয়ে যায়।
তারপর আমরা আবার দেখব 4 দিয়ে যায় না দশমিক বেড়া, অর্থাৎ দশমিক এখানে বেড়া যাবে না। দশমিক যদি বেড়ায় তাহলে আমরা বুঝবো যে অঙ্কটা হয় নাই। তারপর আমরা 5 দিয়ে দেখব, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, অর্থাৎ যায় না। অর্থাৎ আমাদের কি, আমাদের 2 হয়, তাহলে 3 হয়, 4 দিয়ে দেখব আমরা, 4 ভাগ 1, 1 দিয়ে গেল। আমাদের নিয়ম ছিল 1 এবং ওই সংখ্যা। তারপর লিখবো আমরা কি 4 ভাগ 2, হ্যাঁ 2 দিয়ে যেহেতু যায় তাহলে যাবে না। আমাদের নিয়ম ছিল 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 4 হবে না মৌলিক সংখ্যা। তারপর 5 দিয়ে দেখবো, যদি 5 দিয়ে লিখি 5 ভাগ 1, 5 ভাগ 1, হ্যাঁ 5 দিয়ে। তারপর আমরা দেখবো 5 ভাগ 5, হ্যাঁ যায়, তাহলে 5 হবে। তারপর আমরা দেখবো 6, 6 ভাগ 1, তারপর দেখব 6 ভাগ 2 দিয়ে যেহেতু যায়, 6 ভাগ 3 দিয়ে যায়, তাহলে আমাদের 6 হবে না। তারপর আমরা দেখব 7, 7 ভাগ 1, আরও ট্রাই করি দেখি, 7 ভাগ 2 যায় না, 7 ভাগ 3 যায় না, 7 ভাগ 4 যায় না, 7 ভাগ 5 যায় না। অর্থাৎ 7 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, দশমিক যেন বেড়ায় না, সেক্ষেত্রে আমাদের অঙ্কটা হবে। তাহলে আমরা যদি এইভাবে ভাগ করি, আমার 2 থেকে ভাগ করতে থাকবো, প্রত্যেকটা সংখ্যা ট্রাই করব, অর্থাৎ যদি দশমিক করে তাহলে বুঝতে হবে না। অর্থাৎ কত কত যায়, 1 থেকে 29 পর্যন্ত, 2, 3, 5, 7, 11, 13, 17, 29 আমরা ক্যালকুলেটারের মধ্যে ভাগ করে আমরা বের করব 23, 29। তাহলে সংখ্যাগুলো আমরা গড় মানে কি, সংখ্যাগুলো আমরা যোগ আকারে লিখব। অর্থাৎ গড় মানে কি, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে কয়টা রাশি এখানে আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10টা রাশি আছে, তাহলে 10 দিয়ে ভাগ। অর্থাৎ গড় মানে কি, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, যতটা আমাদের সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করলে আমরা গড়টা পাবো। তাহলে 10 আমরা সবগুলো যদি যোগ করি তাহলে কত আসে, 129 ভাগ 10। তাহলে 10-এর সাথে যদি 129টা ভাগ করি তাহলে আসে কত, 29 দশমিক 12.9, তাহলে উত্তর হবে 12.9। তারপর বলছে কি, গত সপ্তাহে তোমার শহরে তাপমাত্রা ছিল 23 ডিগ্রি, 26 ডিগ্রি, 29 ডিগ্রি, 25 ডিগ্রি, 27 ডিগ্রি, 30 ডিগ্রি, 29 ডিগ্রি, গড় তাপমাত্রা কত। তাহলে আমরা প্রথমে আগে কি করব, গড়, এখানে বলে নেই মৌলিকের কথা, বলে নেই এখানে, বলে নেই যৌগিকের কথা, এখানে বলে নেই জোরের কথা, এখানে বলে নেই বেজোরের কথা, এখানে ডাইরেক্ট বলছে কি গড় চাইছে। তাহলে গত সপ্তাহে তোমার শহরের তাপমাত্রা ছিল এত এত এত, গড় তাপমাত্রা কত। তাহলে আমরা সাধারণ সূত্রটা ব্যবহার করব, গড় মানে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে সব রাশিগুলো যোগ আকারে লিখবো, 23 যোগ 26 যোগ 29 যোগ সবগুলো লিখবো যোগ আকারে, ভাগ। তাহলে কয়টা সংখ্যা ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7 দিয়ে ভাগ করব। তাহলে সবগুলো যদি যোগ করি তাহলে আমাদের কত ডিগ্রি আসে, সবগুলো ভাগ করলে আমাদের ডিগ্রি আছে 189 ডিগ্রি ভাগ 7। তাহলে 7 থেকে যদি আমরা 189 ডিগ্রি ভাগ করি তাহলে আমাদের কত আছে, 27 ডিগ্রি। তাহলে উত্তর 27 ডিগ্রি। তারপর 3 নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে, 50 থেকে 150 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত। তাহলে 50 থেকে 150 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত, আমরা এইভাবে বের করবেন নয়, 51, 53 একটা একটা করে বের করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আমরা শর্টকাটে একটা সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার করব। মৌলিক জোড়ের ক্ষেত্রে এবং বেজোড়ের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, জোড় সংখ্যার ক্ষেত্রে এবং বেজোড় সংখ্যার ক্ষেত্রে একটা সূত্র আছে। তাহলে 50 থেকে 150 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত, তাহলে কি বেজোড় সংখ্যাগুলোর গড় কত। তাহলে আমার সূত্রটা আছে কি, প্রথমে আগে লিখবো এখানে প্রথম পদ কত, আমরা জানি 50 থেকে 150-এর মধ্যে, আমরা জানি 50 তো হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 50 হবে না, তাহলে 51 হয়েছে বেজোড় সংখ্যা। তাহলে প্রথম পদটি হবে 51 এবং শেষ পদ কত হবে, আমরা জানি 150 তো হচ্ছে জোড় সংখ্যা, 150-এর পরের সংখ্যার বলে নাই, অর্থাৎ 50 থেকে 150 পর্যন্ত এর ভিতরের সংখ্যাগুলো। তাহলে এর ভিতরের সংখ্যা আমরা জানি 150 হয়েছে জোড় সংখ্যা, তাহলে 149 বেজোড় সংখ্যা লিখবো। তারপর সূত্র লিখবো, গড় সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। তাহলে প্রথম পদ কত, 51 যোগ শেষ পদ 149 ভাগ 2। তাহলে 51 থেকে 149 যোগ করলে কত আসে আমাদের, 51 থেকেই
51 থেকে 149 যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করলে আমাদের আসে 100। অর্থাৎ কি 51 থেকে 149 যোগ করলে আসে 200, 200 দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করলে আসে আমাদের 100। তাহলে উত্তর হবে কি 100। যদি এখানে দলিল হয় 50 থেকে 150 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত, সেক্ষেত্রে আমরা লিখলাম হয় প্রথম পদ 50, আমরা জানি তো 50 জোড় সংখ্যা, এবং শেষ পদ 150। ওই সূত্র হইল গড় প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। তখন লিখলাম প্রথম পদের জায়গায় 50 যোগ শেষ পদ 150 ভাগ 2। তাহলে যেইটাই আমাদের ভাগ করে উত্তর আসবে সেটাই হবে আমাদের উত্তর, যদি এখানে কি জোরের কথা বলে। এবং জোর এবং বেজোরের কথা বললে আমাদের এই নিয়মে আমাদের অঙ্ক করতে হবে। নিয়ম 4, অর্থাৎ 30 থেকে 75 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি। এখানে মৌলিকের কথা বলছে, আমরা জানি মৌলিকের সংখ্যা কি 1। এখানে বলছে কি 30 থেকে 75 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি। 30 থেকে 75 মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে। আমরা জানি মৌলিক সংখ্যা মানে কি, যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আমরা জানি 30 থেকে 75 এর মধ্যে আমরা জানি 30 তো মৌলিক সংখ্যা নয়। কেন নয়? 30 হোক 2 দিয়ে ভাগ করা যায়, 30 হোক 3 দিয়ে ভাগ করা যায়, তারপর যেহেতু 2 দিয়ে যায় 3 দিয়ে যায়, এই কারণে আমাদের মৌলিক সংখ্যা নয়। আমাদের সূত্রটা আছে কি 1 এবং ওই সংখ্যা, তাহলে 30 নয়। তারপর আমরা দেখব 31 ভাগ 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে কোনো সংখ্যা দিয়ে যাবে না, শুধু 1 দিয়ে যাবে এবং ওই সংখ্যা দিয়ে যাবে। তাহলে কি আমরা জানি 31 মৌলিক সংখ্যা। এখানে বলছে কি 30 থেকে 75 এর মধ্যে, এইভাবে আমরা বের করবো। 31 লিখবো, 31 কমা, তারপর আমরা 32 দেখবো, 32 যায় না কি, 32 যাবে না, 32 ভাগ 2 দিয়ে যায়, যেহেতু হবে না। 3 দিয়ে দেখি, 3 দিয়ে না গেলে 4 দিয়ে যায়, অর্থাৎ আমাদের 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 32 হবে না। তারপর 33ও যায়, 3 11 33, 3 দিয়ে যায়, 11 দিয়ে যায়, 33ও হবে না। ভাগ 3 দিয়ে যায়, 11 দিয়ে যায়, 33ও হবে না। 34ও হবে না, 34ও যায়, 34 ভাগ 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, অর্থাৎ 34ও হবে না। 35ও হবে না, 35 ভাগ 5 দিয়ে যায়, 7 দিয়ে যায়, 35ও হবে না। 36ও হবে না, 37 হবে, 37 ভাগ শুধু 1 দিয়ে যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 37 দিয়ে যায়, তাহলে আমাদের 37 হবে। তাহলে 31, 37 এইভাবে আমরা বের করব। এইভাবে আমরা কত পর্যন্ত বের করব? 75 পর্যন্ত বের করব। তাহলে কত আসে? 31, 37 আমাদের মানগুলি লিখব। তারপর মধ্যকের সূত্র কি, এখানে আগে আমরা দেখব জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা। জোড় হলে জোড়ের নিয়মে আগে মানগুলি বের করার পর, বেজোড় হলে বেজোড়ের নিয়মে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11 এটা হচ্ছে কি বেজোড় সংখ্যা। তাহলে বেজোড়ের মধ্যকের সূত্র, প্রথমে আগে মৌলিক সংখ্যা বের করার পর এখানে যেহেতু এখানে বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যার মধ্যকে আমরা কি বের করব। তাহলে আমার সূত্রটা ছিল n + 1 ভাগ 2, অর্থাৎ n এর মান কত? 11 যোগ 1 ভাগ 2। 11 আর 1 যোগ করলে হয় 12, 12-র সাথে 2 ভাগ করলে হয় কত আছে? 12-র সাথে 2 ভাগ করলে কত হয়? 6, অর্থাৎ 6তম পদের মান কত? আমরা ছোট থেকে বড় পর্যন্ত আমরা দেখব 6তম, তাহলে 6 যেখানে হবে ওই জায়গায় উত্তর হবে 1 2 3 4 5 6 53, তাহলে উত্তর হবে কত? 53। তাহলে কীভাবে আমরা বের করছি? প্রথমে আমরা 30 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করছি। মৌলিক সংখ্যাগুলো বের করার পর তারপর মধ্যকের নিয়মের মধ্যে আসবো। তাহলে মধ্যকের জোড় হলে জোড়ের নিয়মে, বেজোড় হলে বেজোড় নিয়মে। এখানে দেখা যায় 11টা সংখ্যা আছে, তাহলে বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় নিয়মে আমরা করছি। আর যদি জোড় হলে তাহলে জোড়ের নিয়মে। তারপরে এখানে কি দেওয়া আছে? 10 15 11 9 12 14 18 উপাত্তের মধ্যক কত?
এখানে সংখ্যা উল্লেখ করা আছে, তাহলে আমরা দেখব জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা। 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা এখানে আছে বেজোড় সংখ্যা, তাহলে মধ্যক n+1/2। তাহলে প্রথমে আগে যদি এখানে সংখ্যাগুলো ছোট থেকে বড় পর্যন্ত এলোমেলোভাবে সাজানো আছে, প্রথমে আমরা সাজাবো। সবচেয়ে ছোট সংখ্যা 9 যোগ তারপর কমা, তারপর 10, তারপর 11, তারপর 12, তারপর 14 আছে, তারপর 15, তারপর আছে কত 18। ছোট থেকে বড় পর্যন্ত আগে সাজিয়ে নিচ্ছি এখানে, তারপর আমরা মান বসাবো। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 7টা সংখ্যা, বেজোড় সংখ্যা। তাহলে n এর মান 7 + 1/2। তাহলে 7 আর 1 8, 8-এর সাথে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। তাহলে 4তম পদের মান কত? তাহলে আমরা দেখব 1 2 3 4, তাহলে 12। তাহলে উত্তর 12। তারপর 3 নাম্বার 13 17 14 11 9 14 সংখ্যাগুলোর মধ্য কত? মধ্য কত? তাহলে আমরা এখানে দেখব এখানে জোড় না বেজোড় সংখ্যা। 1 2 3 4 5 6 এখানে জোড় সংখ্যা। তাহলে জোড়ের নিয়ম কি, সূত্র কি? মধ্যক n+2 তম ও n/2, অর্থাৎ মধ্যকের সূত্র হচ্ছে কি n/2 তম ও n/2 + 1/2। তাহলে n এর মান কত? এখানে 6টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6, তাহলে 6/2 তম, আবার n এর মান 6/2 যোগ 1/2 সূত্রের 2। তাহলে 6 থেকে আমরা 2 ভাগ করলে কত আসে? 3 আসে তম, ও তারপর লিখো 6 থেকে 2 ভাগ করলে আসে 3, 3-এর থেকে আবার 1 যোগ করলে আসে 4 তম ভাগ 2। তাহলে 3তম পদের মান কত? 3তম পদের মান কত? আমরা ছোট থেকে বড় পর্যন্ত সাজাই। আমরা জানি এটি হচ্ছে ছোট, 1 নম্বর 2 এটা ছোট 1। তাহলে কত হচ্ছে? এখানে 3 আছে, তাহলে 3 হবে 1, তারপর সংখ্যাটা হচ্ছে 2, তারপর 3। অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত যদি আমরা সাজাই, অর্থাৎ আমাদের কি সংখ্যাগুলো সবচেয়ে ছোট আছে? 9 আসে, তারপর 11, তারপর 13, তারপর 13-র পর কত আছে? 14, 14-র পর কত আছে? 14 কয়টা? 2টি আছে, আবার 14, তারপর 17। তাহলে 1 2 3 4 5 6, তাহলে কত আছে? এখানে 3 আছে, তাহলে 1 কত আছে? 3 আসছে, 1 2 3, 1 2 3। তাহলে 3-এর মান কত? 1 2 3 13, তাহলে 13 লিখবো। তারপর যোগ 4তম পদের মান কত? 1 2 3 4, 14/2। 14 আর 13 যোগ করলে কত আসে? যত আসবে তার সাথে আমরা 2 দিয়ে ভাগ করব, যেইটাই বেরাবে সেটা হচ্ছে তার মান। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? যদি চাই মধ্যক কত বেজোড়ের জোড়ের ক্ষেত্রে, তাহলে 13.5, অর্থাৎ 13.5 হবে উত্তর। অর্থাৎ আমাদের নিয়ম 3 শেষ, এখন নিয়ম 4। এখানে দেওয়া আছে 2 6 1 6, তারপর 3 0 4 6 0 3 2 1 সংখ্যাগুলোর প্রচুরক কত? আমরা জানি প্রচুরকের নিয়ম একটাই, এখানে জোড় বেজোড় কোনো কিছু নাই। MCQ এর মধ্যে প্রচুরকের নিয়ম একটাই, সর্বোচ্চ সংখ্যাটি সবচেয়ে বেশিবার যেই সংখ্যাটা থাকবে সেটাই তার প্রচুরক। অর্থাৎ কি আমরা জানি যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে সেটাই তার প্রচুরক। এখানে 6 কতবার আছে? সবচেয়ে দেখো বেশিবার আছে। এখানে দেখো 0 একবার আছে, 2 বার আছে 0, তারপর 1 কয়বার আছে? 2 বার আছে, 2 একবার, 2 2বার আছে, 3 3ও 2 বার আছে, 4 একবার আছে, 5 5 নাই, 6 1 2 3 বার, 6 সবচেয়ে বেশিবার আছে, তাহলে উত্তর হবে 6। অর্থাৎ প্রচুরক মানে যেই সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকে সেটাই তার প্রচুরক। ধন্যবাদ।